आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য কর্তার ভূত গল্প নিয়ে। লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের কর্তার ভূত। এই কর্তার ভূত গল্প এটা একটা রূপকধর্মী গল্প। এই গল্প প্রথম প্রকাশিত হয় 1919 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায়। 1919 খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। রচনাও ওই একই বছর 1919-এ প্রকাশিত হয়। 1919-এই পরে 1922 খ্রিস্টাব্দে লিপিকা গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। 1922 খ্রিস্টাব্দে লিপিকা গ্রন্থে অন্তর্ভুক্ত হয় এই কর্তার ভূত গল্প তথা রচনাটি। তোমরা বইতেই মূল গ্রন্থের নাম লিখে রাখবে। বইতেই লিখে রাখো, গল্পের নামের ওপরে বা পাশে লিখে রাখো মূল গ্রন্থের নাম লিপিকা, লয়হর্ষই পয়হর্ষই কয় আকার, লিপিকা গ্রন্থ, প্রকাশকাল 1922 খ্রিস্টাব্দ। লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। লিপিকা এই প্রকাশকাল কত বললেন? 1922 খ্রিস্টাব্দ, 1922। ঠিক আছে। লিপিকা এই গ্রন্থের মধ্যে লেখকের মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ক্ষুদ্র অর্থাৎ স্বল্পাকৃতির ছোট গল্প অন্তর্ভুক্ত রয়েছে। যদিও সমালোচকদের দৃষ্টিতে এমনকি রবীন্দ্রনাথের নিজের ভাবনায় লিপিকার গ্রন্থ, লিপিকার অর্থাৎ লিপিকা গ্রন্থের অন্তর্ভুক্ত যে সমস্ত গল্পগুলো এগুলো ঠিক ছোট গল্পের পর্যায়ে পড়ে না। এগুলো গদ্যধর্মী, পদ্য বলা চলে। মানে পদ্যের মধ্যে যে ভাব, কবিতার মধ্যে যে ভাবনা সেগুলোই গদ্যাকারে রচনা করা হয়েছে, যেগুলো লিপিকা এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। তাই কর্তার ভূত এটা ছোট গল্প কিনা তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় রয়েছে, এমনকি বিতর্কও রয়েছে। কর্তার ভূতকে আমরা ছোট গল্প বলে লিখব না, গল্প লিখব, কারণ এটা একটা গল্প, এর মধ্যে একটা গল্পের বিষয় আছে। কিন্তু ছোট গল্পের যে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তার নিরিখে বিচার করলে কর্তার ভূত ছোট গল্পের পর্যায়ে পড়ে কিনা সমালোচনার মধ্যে এখনও পর্যন্ত বর্তমান। যাই হোক, তো কর্তার ভূত এই গল্প লিপিকা গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। আমি এর আগে আলোচনা করেছি কর্তার ভূত গল্পের বিষয় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, একেবারে নিজেদের মতো করে ঘরোয়াভাবে যাতে আমরা বুঝতে পারি। কারণ কর্তার ভূত গল্পটার মধ্যে অবশ্যই একটা দুর্বোধ্যতা, জটিলতা, একটা কাঠিন্য বর্তমান। যে বয়সে তোমরা রয়েছো, যে মন নিয়ে তোমরা এটাকে বুঝছো, সেই মন এখনো পর্যন্ত পরিণত নয়। তাই এই বয়সে অপরিণত মন নিয়ে বোঝার জন্য এই গল্প যথেষ্ট নয়। আরও কয়েক বছর যাওয়ার পরে আরও পরিণত হলে এই গল্পের অন্তরালে যে ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে সেটা অনেক ভালোভাবে তোমরা উপলব্ধি করতে পারবে। যাই হোক, যেহেতু ক্লাস 11-এ একাদশ শ্রেণীতে এটা রয়েছে, তাই যতটা সম্ভব চেষ্টা করো এটাকে বোঝার জন্য। কর্তার ভূত এই গল্পে ভূত বলতে আসলে কাকে বোঝানো হয়েছে, আর কর্তাই বা কে? কর্তামশাই মারা গেলেন, তার ভূত রাজ্যবাসীর ঘাড়ে, দেশবাসীর ঘাড়ে চেপে রয়েছে। তাহলে ভূতটা কি? ভূত মানে যা অতিক্রান্ত, ভূত মানে যা চলে গেছে,
অতীত হয়ে গেছে, অথচ সেই চলে যাওয়াটা, অতিক্রান্ত হয়ে যাওয়াটা, অতীত হয়ে যাওয়াটাই এখনও পর্যন্ত চেপে রয়েছে। হ্যাঁ, যা অতীত হয়, যা চলে যায়, সেটাকে যে আমরা গ্রহণ করব না তা ঠিক নয়। আমাদের অতীতটাকেও আমাদের সাথে নিয়ে চলতে হয়, কিন্তু এমন অতীত যা সম্পূর্ণভাবে জড়, নিষ্প্রাণ, অর্থহীন, অপ্রয়োজনীয় হয়ে গেছে, সেগুলোকে বয়ে চলার কোনো মানেই নেই। কারণ সেগুলো জঞ্জালে পরিণত হয়ে গেছে, যেগুলো যুক্তিহীন, যেগুলো অন্যায্য, যেগুলো অদরকারি, যেগুলো আমাদেরকে আরও জড়ো করছে সংস্কারাচ্ছন্ন করে, সেগুলো আমাদের অতীতের সঙ্গে জড়িয়ে থাকলেও সেগুলোকে অনতিবিলম্বে খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে সরিয়ে ফেলা উচিত। কিন্তু কোথাও না কোথাও অতীতের এই সমস্ত বিষয়গুলোর সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে থাকে, আর সেই আবেগের কারণে আমরা ওগুলোকে ফেলে দিতে চাই না। আমরা আমাদের অজান্তে ওগুলোকে বয়ে চলি, সচেতনভাবেও আমরা বয়ে চলি। তো যাই হোক, কর্তা বলতে কি না, প্রাচীন সভ্যতা। কর্তা মানে প্রাচীন সভ্যতা, আর কর্তার ভূত মানে প্রাচীন সভ্যতার যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু পরবর্তী তার যে কঙ্কাল, তার যে আবর্জনা, সেই জড় বিধি বিধান অনুশাসন, সেগুলোকে আমরা টেনে নিয়ে চলেছি। এখানে প্রাচীন সভ্যতার যে মৃত ধর্মতন্ত্র, তাকেই বয়ে নিয়ে চলেছি, তাই হলো কর্তার ভূত। তাহলে কর্তা মানে প্রাচীন সভ্যতা, আর কর্তার ভূত মানে সেই প্রাচীন সভ্যতার মৃতপ্রায় ধর্মতন্ত্র, যেটা তো আমরা জানি। আমরা এখনও পর্যন্ত প্রাচীন সভ্যতায় যে ধর্মতন্ত্র মাথাচাড়া দিয়েছিল, সেই ধর্মতন্ত্রের মধ্যে আর কোনো যৌক্তিকতা খুঁজে না পেলেও সেগুলোকে আমরা আমাদের সঙ্গে আজও বয়ে নিয়ে যাচ্ছি, বহন করে চলেছি। তাহলে ভূতটাকে আমরাই বয়ে নিয়ে যাচ্ছি, আর এই ভূতটাকে বয়ে নিয়ে যাব কি যাব না, সেটা নির্ভর করছে আমাদের উপরে। এতদিনের অভ্যাসে আমরা অভ্যস্ত হয়ে গেছি, সেগুলো আমাদেরকে মোটেও শক্তি দিচ্ছে না, সাহস দিচ্ছে না। সেগুলো আমাদেরকে মোটেও যে আত্মশক্তি, যে আত্মবল, সেটাকে কিন্তু জাগাতে পারছে না। তা সত্ত্বেও কোথাও না কোথাও আমরাই আমাদের যে মনোবল, সেটাকে হারিয়ে এতটাই অসহায় হয়ে গেছি, আমাদের অজান্তে একটা ভয় কাজ করছে, যে ভয়ের কারণে, যে অসহায়তার কারণে আমরা কিছুতেই আমাদের জীবন থেকে সেই প্রাচীন ধর্মতন্ত্রকে ঝেড়ে ফেলতে পারছি না। কোথাও না কোথাও একটা আশার আলো আমরা দেখছি, এই বিশ্বাস থেকে যে ওই প্রাচীন ধর্মতন্ত্র আছে বলেই আমরা বেঁচে আছি, টিকে আছি, আমরা নানান সমস্যার মোকাবিলা করতে পারছি। ওই বিশ্বাস থেকেই ওগুলোকে আমরা বয়ে নিয়ে যাচ্ছি আজও। তাহলে কর্তার ভূত মানে যদি প্রাচীন সভ্যতার মৃতপ্রায় ধর্মতন্ত্র হয়, ঠিক তেমনি কর্তার ভূত মানে আর এক অর্থে দীর্ঘকাল ধরে যে সাম্রাজ্যবাদ কায়েম ছিল আমাদের দেশের বুকে, সেই সাম্রাজ্যবাদীদের আমাদের উপরে প্রয়োগ করা যে রীতিনীতি, বিধিবিধান, নিয়ম কানুন, পন্থা, সেগুলোকেও আমরা বয়ে নিয়ে যাচ্ছি। আজকের এই সময় বসে আলোচনা করছি ঠিকই, কিন্তু আমরা চলে যাব এই সময় থেকে অনেকগুলো বছর আগে, 1919 খ্রিস্টাব্দে। এখন ঘটনা হচ্ছে যে কর্তার ভূত গল্পটা যদি রূপকধর্মী গল্প হয়, বাইরে অর্থাৎ রূপকের মাধ্যমে
যে বিষয় যে অর্থটাকে তুলে ধরা হয়েছে সেই অর্থটা কি না একটা রাজ্য, যে রাজ্যে শাসন করছেন কর্তামশাই, তিনি তার শাসনাধীন রাজ্যে রীতিমত দাপটের সঙ্গে শাসন করেছেন, তার কর্তৃত্বে তার তত্ত্বাবধানে রাজ্যবাসী চুপচাপ থেকেছে, অর্থাৎ ঠান্ডা হয়ে থেকেছে। যতই রাজ্যে অনেক অভাব অভিযোগ থাকুক না কেন, নানান সমস্যা রয়েছে, অথচ রাজ্যবাসী কিন্তু চুপচাপ আছে, নিশ্চেষ্ট হয়ে আছে, শান্ত হয়ে আছে, এবং সেটা কর্তামশাইয়ের কারণে। কিন্তু কর্তামশাই এখন বয়স্ক, মরণাপন্ন, তো তার মরণকালে তিনি নিজেই চিন্তায় পড়লেন। তার চিন্তা রাজ্যবাসীকে নিয়ে, কারণ তিনি ভাবছেন যে তিনি চলে গেলে রাজ্যবাসীকে কে ঠান্ডা রাখবে। দেবতার দয়ায়, মানে আমরা কি করি, আমরা যখন কোনো রাস্তা খুঁজে পাই না তখন আমরা অদৃষ্টের ওপরে নির্ভর করি, ভাগ্যের উপরে নির্ভর করি। অদৃষ্ট, ভাগ্য আমাদেরকে যে দিকে নিয়ে যাবে, আমাদেরকে যে পথে নিয়ে যাবে, আমরা সেই পথে যাই, সেই পথে যেতে চাই। তাহলে দেবতার দয়ায় কর্তামশাই মারা যাওয়ার পরে ভূত হয়ে রাজ্যবাসীর ঘাড়ে চেপে থাকলো। এখন রাজ্যকে শাসন করছে কে? নায়েব। এবং কর্তা আর ভূতকে কাজে লাগিয়ে রাজ্যবাসীকে নিশ্চেষ্ট করে রাখছে বা ঠান্ডা করে রাখছে। মাঝে মাঝে কেউ কেউ নানান অন্যায় অবিচারের বিরুদ্ধে, নানান ঘাটতি ত্রুটি বিচ্যুতির বিরুদ্ধে প্রশ্ন তোলে, আওয়াজ তোলে। তখন নায়েবের নিযুক্ত করা তত্ত্বজ্ঞানীরা, কখনো কখনো শিরোমণি চূড়ামণির দল, ঘুম পাড়ানি মাসি পিসি, এরা নানাভাবে বুঝিয়ে পরামর্শ দিয়ে নানা উপদেশে এই প্রতিবাদী মানুষটাকে চুপ করে রাখতে চায়। প্রতিবাদী মানুষটাকে যদি চুপ করানো না যায়, রাজ্যবাসীদেরকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে প্রতিবাদী মানুষের থেকে আড়াল করে রাখতে চায়, প্রতিবাদী মানুষের থেকে দূরে সরিয়ে রাখতে চায়। আর শেষ পর্যন্ত যদি ওই প্রতিবাদী মানুষটাকে চুপ করানো না যায় বা তার থেকে রাজ্যবাসীকে আলাদা করা না যায়, তার থেকে দূরত্ব তৈরি করা না যায়, তাহলে নায়েব ভয় দেখায়। ঘানি যে অচল হয়নি, ঘানিতে ফেলে তেজ বের করে নিয়ে তাদেরকে ঠান্ডা করে দেবে, নিশ্চেষ্ট করে দেবে, সেই ভয় দেখায়, চোখ রাঙায়। তো তাই তারা আবার আগের মতো ঘুমিয়ে পড়ে, মানে সুপ্ত হয়ে যায় তাদের বিবেক চেতনা। শেষ পর্যন্ত গভীর রাতে কর্তার কাছে প্রশ্ন করে কেউ কেউ যে, কর্তা এখনো কি ছাড়ার সময় হয়নি? কর্তা বলছে যে, ওরে অবোধ, আমার ধরাও নেই ছাড়াও নেই, আমি তো তোদের ধরিনি, তো ছাড়বো কী করে? ছাড়ার কোনো প্রশ্নই নেই। তারা বলছে ভয় করে যে কর্তা। কর্তা বলছে সেখানেই তো ভূত, তোদের ভয় করে বলেই তো ভূত, ভূত আছে। ভূতের জন্ম কোথা থেকে আলোচনা করেছিলাম? ভয়ের থেকে। তো আমাদের মধ্যে ভয় আছে বলেই ভূত আছে, মানে ভয় থেকেই ভূতের জন্ম। আমাদের মনে যদি ভয় না থাকে তাহলে ভূতের জন্ম হওয়ার কোনো প্রশ্নই নেই। তার মানে ভূত আমাদেরকে ভয় দেখায় না, আমাদের ভয় থেকেই
ভূত আমাদের ঘাড়ের উপরেই চেপে থাকে। আর সেই ভয়ের কারণ অসহায়তা, এটা তো ঘটনাই। আমরা অসহায় বলেই ভয় পাই, এর তো সবাই মানবে। যে ভয় কেন পাও, আমরা কেন ভয় পাই? ভূতের কথাই ছেড়ে দাও, যে কোনো ভয়, আমরা কোনো কিছুর ভয় কেন পাই? কেন পাই? নিশ্চয়ই অসহায়। আমাদের ক্ষমতা, আমাদের শক্তি সীমাবদ্ধ। আমরা যা চাই সেটা সবসময় পাই না, যেভাবে পেতে চাই সেভাবে পাই না, যখন পেতে চাই সেভাবে পাই না, তখন পাই না, যা পেতে চাই তখন পাই না। তাহলে আমরা পাই না, আমরা পেতে পারছি না, তার মানে বুঝতে হবে কোথাও না কোথাও আমরা অসহায়। আর অসহায় মানুষ ভয়কে সঙ্গী করেই বাঁচে, ভয়কে সাথে নিয়েই চলে। আর সেই ভয় থেকেই ভূতের জন্ম, ভয় থেকেই ঈশ্বরের জন্ম, ভগবানের জন্ম। ভয়কে জয় করতে পারবে তখনই যদি আত্মবল, মনোবল যথেষ্ট থাকে, আত্মশক্তিতে ভরপুর, সমস্ত সমস্যার সমাধান করে ফেলতে পারছো, সমস্ত শক্তিগুলোর মোকাবেলা করতে পারছো, বাধা বিপত্তি পেরিয়ে যেতে পারছো, তো ভয়ের কোনো প্রশ্ন নেই। কিন্তু এটা আমরা জানি যে আমরা একটা জায়গাতে গিয়ে সীমাবদ্ধ, তো ফলে আমাদের মধ্যে অসহায়তা কাজ করবেই। আর অসহায়তা থেকেই কিন্তু জন্ম ভয়ের। আর ভয় আছে বলেই ভূত আমাদের ঘাড়ে চাপে। কর্তার ভূত রচনা এক অর্থে যদি প্রাচীন সভ্যতার মৃত্যু এবং ধর্মতন্ত্রের কঙ্কালটাকে, অন্তঃসারশূন্য ধর্মতন্ত্রকে যদি বয়ে চলা হয়, তাহলে আর এক অর্থে সাম্রাজ্যবাদীদের যে নীতি তারা আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে শাসন করছে, সেই সাম্রাজ্যবাদীদের এক একজন প্রতিনিধি কিছু কাল অন্তর বিদায় নেয়, কিন্তু তাদের নীতিটা পরবর্তী যে প্রতিনিধি আসে আমাদের উপরে চাপিয়ে দেয়। আমরাও ভয়ের কারণে, স্বার্থের কারণে, আরও নানান কারণে আমরাও ওটাকে মেনে নিই। কর্তার ভূত গল্পের রূপকের আড়ালে, রূপকের অন্তরালে যে ব্যঞ্জনা কোনো কোনো বইতে, আমি রেফারেন্সের কথা বলছি, সহায়িকার কথা বলছি, কোনো কোনো বইতে আছে প্রাচীন ধর্মতন্ত্রের যে অপমৃত্যু, প্রাচীন ধর্মতন্ত্রের যে অন্তঃসার শূন্যতা। ধর্মের প্রয়োজন আছে, কিন্তু জড় ধর্মের কোনো প্রয়োজন নেই। ওই জড় ধর্ম আর তার তন্ত্রকে তথা জড় ধর্মতন্ত্রকে আমরা আজও বয়ে নিয়ে যাচ্ছি, এটাও কোনো কোনো বইতে আছে। আবার কোনো কোনো বইতে আছে যে সাম্রাজ্যবাদীদের যে আমাদের উপরে প্রয়োগ করা যে বিভিন্ন নীতি, সেগুলোকেও আমরা বয়ে নিয়ে যাচ্ছি, এই অর্থটাও রয়েছে। কোনো কোনো বইতে দুটোকে একসাথে ব্যাখ্যা করা হয়েছে। তো এই গল্প ব্যাখ্যা করতে গেলে শুধু ধর্মতন্ত্র নিয়ে আলোচনা করলে হবে না, সংস্কারকে নিয়ে, অন্ধবিশ্বাসকে নিয়ে আলোচনা করলে হবে না, তার সাথে সাথে সাম্রাজ্যবাদীদের কথা আসবে। আর সাম্রাজ্যবাদীদেরকে যারা আরও মজবুত করছে, তাদের হাতকে আরও যারা শক্ত করছে, তাদের কথাও কিন্তু আসবে। তবে গিয়েই রূপকের আড়ালের ব্যঞ্জনাটাকে ব্যাখ্যা করতে পারবে, একবারে লাইন ধরে ধরে প্রত্যেকটার শব্দের মানে সবিস্তার আলোচনা করা সম্ভব হবে যদি দুটো অর্থকে মাথায় রাখো। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঘুরে ফিরে আসবে কিন্তু। আমরা ধর্মের কথাই বলি, আর আমরা সাম্রাজ্যবাদীদের কথা বলি, আমরা শাসকের কথাই বলি, আমরা ধর্মধ্বজীদের কথাই বলি। ঘুরে ফিরে এই শাসকদের কাজ যদি আমাদের উপরে আধিপত্য বিস্তার করা হয়, তাহলে ধর্মতন্ত্রের যে পাণ্ডা রয়েছে, ধর্মতন্ত্রের যারা ধ্বজাধারী রয়েছে, তাদের উদ্দেশ্য, তাদের বেশিরভাগের, সংখ্যায় কম আছে দু একজন, যাদের কাজ মানুষকে সাহস দেওয়া, শক্তি দেওয়া, মানুষ বিপদে পড়লে, দুঃখে কষ্টে থাকলে তার সহায় হওয়া, তার সংখ্যা কম। বেশিরভাগ ধর্মকে ব্যবসার হাতিয়ারে পরিণত করেছে। তাহলে সেই সমস্ত ধর্মধ্বজীদের কাজ কি? ধর্মের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা, ধর্মের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে রাখা। ধর্ম মানে কিন্তু
প্রকৃত ধর্মের কথা বলা হচ্ছে না। ধর্ম মানে ধর্মের আসল উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য হারিয়ে গিয়ে আজ ধর্ম ব্যবসায় পরিণত হয়েছে। তার মানে ধর্মের যে আড়ম্বর, যে আনুষ্ঠানিকতা, ওটাকেই কাজে লাগানো হচ্ছে। ধর্ম বলতে কি? মানুষ যা ধারণ করে তাই ধর্ম। মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক, মানুষের চেতনা, মানুষের আত্মসম্মান, এগুলোই মানুষের ধর্ম। অসহায়ের পাশে থাকা, দিন দুঃখীর সেবা করা, তার চোখের জল মোছানো, এগুলোই মানুষের ধর্ম। মানব ধর্মই তো মানুষের ধর্ম। কিন্তু সেই ধর্মটা আজ আড়ালে চলে গেছে, হিমঘরে চলে গেছে। এখন ধর্ম মানে যাগ যজ্ঞ পুজো অর্চনা। এখন ধর্ম মানে আনুষ্ঠানিকতা। বাইরের চাকচিক্য আড়ম্বর না দেখলে আমাদের মনটা শান্ত হয় না। ভক্তি কতটা, তার থেকে বড় কথা বাহ্যিক এই লোকাচার আমরা কতখানি পালন করতে পারলাম সেটাই গুরুত্ব পায়। যাই হোক, তো কখনো কখনো শাসন সাম্রাজ্যবাদীদের শাসন আর এই ধর্মধ্বজীদের শাসন ঘুরে ফিরে কিন্তু এই গল্পে প্রাধান্য বিস্তার করেছে। তবে কি এই গল্পটা বুঝতে পারবে, নাহলে গল্প মাথার উপর দিয়ে যাবে। 1919 খ্রিস্টাব্দে ইতিহাসের যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, 1919 খ্রিস্টাব্দে ইতিহাসের যে হাড় হিম করে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল, রক্তাক্ত ঘটনা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের পরপর একটা জোরালো আওয়াজ উঠুক, সারা দেশ জুড়ে ভয়ঙ্কর প্রতিবাদ হোক ইংরেজদের বিরুদ্ধে, রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন। আর সাম্রাজ্যবাদীদের এই দেশ থেকে উৎখাত করার জন্য যারা প্রথম সারির নেতৃত্বস্থানীয়, তাদের মধ্যে অন্যতম মহাত্মা গান্ধী, যার কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এই বার্তা পাঠিয়েছিলেন যে তিনি যদি রাজি থাকেন তাহলে এই আন্দোলন অনেক বেশি জোরালো হবে। রবীন্দ্রনাথের প্রচেষ্টায়। কিন্তু তিনি যে উত্তর পাঠিয়েছিলেন সেই উত্তর রবীন্দ্রনাথকে অত্যন্ত আহত করেছিল। তিনি এই উত্তর পাঠিয়েছিলেন, এই বলে পাঠিয়েছিলেন, এই লিখে পাঠিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে ইংরেজ সরকারকে বিব্রত করতে চান না। যে ইংরেজ সরকার অত্যাচারী, শোষক, সুযোগ সন্ধানী, সেই অত্যাচারী ইংরেজরা এত বড় ঘটনা ঘটানোর পরেও, ঘটিয়ে দেওয়ার পরেও যদি এই মুহূর্তে পরিস্থিতি তাদের বিরুদ্ধে আছে, আমাদের পক্ষে আছে, উত্তপ্ত এই পরিস্থিতিকে যদি কাজে লাগানো না হয়, তাহলে কিসের এই প্রথম সারি নেতৃত্বস্থানীয়, তাদের উপরে কিসের কারণে আমরা আস্থা রাখবো, বিশ্বাস রাখবো? যাই হোক, অত্যন্ত কষ্টে, অভিমানে এই গল্প রচনা করেন তিনি। নাইট উপাধি ত্যাগ, একলা চলার নীতি নিয়েছিলেন তিনি। তাহলে 1919-এর ঘটনার পরপরই এই কর্তার ভূত লেখা হয়েছে, যে গল্পে রূপকের আড়ালে এটাকেই তুলে ধরা হচ্ছে যে আমরা কোনো না কোনোভাবে অসহায় হয়ে রয়েছি, কোথাও না কোথাও আমাদের স্বার্থ জড়িয়ে রয়েছে। আর সেই কারণেই বোধ হয় আজও আমাদের ওই কর্তার ভূতকে টেনে নিয়ে যেতে হচ্ছে, মানে মেনে নিতে হচ্ছে। কেন আমরা সাম্রাজ্যবাদীদের কাছে নতি স্বীকার করছি, কেন আমরা মাথা নত করে রেখেছি, তার মানে কোথাও না কোথাও পেছনে কারণ কাজ করছে। কেন আমরা ধর্মধ্বজীদের কাছে মাথা নত করে রয়েছি, আর ধর্মধ্বজীরা আমাদের চেতনার চোখ খুলে দেওয়ার পরিবর্তে কি করে আমাদের চেতনাটাকে আরও সুপ্ত করে রাখছে, কি কারণে তারা আমাদেরকে আরও দীর্ঘকালীন যে সংস্কারাচ্ছন্ন পরিস্থিতি সেখান থেকে বের করে আনছে না? তাহলে বুঝতে হবে তাদের কোথাও না কোথাও স্বার্থ জড়িয়ে রয়েছে। আর আমাদের দেশের যারা এই ভূতটাকে ঝাড়াবে, যারা এই সংস্কারের ভূতটাকে ঝাড়াবে, সেই ওঝা অর্থাৎ বিজ্ঞান সচেতন মানুষ, বিজ্ঞানী, তাদের বেশিরভাগই নিজেরাই সংস্কারাচ্ছন্ন। তো ভূত যাদের ঘাড়ে রয়েছে তাদের দ্বারা কি করে ভূত ছাড়ানো সম্ভব হবে? বারবার বলা হচ্ছে যে ভূত যাদেরকে ধরেছে তারা তো দেশবাসী, তো দেশবাসীকে ভূত ছাড়াবে কে? ওঝা। ওঝা মানে বিজ্ঞানী, বিজ্ঞান সচেতন মানুষ, কিন্তু ওঝাকেই আগে ভাগে ভূতে পেয়েছে।
তো ওঝাকেই যদি আগে ভাগে ভূতে পায় তাহলে দেশবাসীর ঘাট থেকে সংস্কারের ভূতটাকে ঝাড়ানো খুব একটা সহজ নয়। আজও আমরা সেই ভূতটাকে ঘাড়ের উপরে চাপিয়ে রেখেছি, আজও রেখেছি, সচেতনভাবে রেখেছি, অচেতনভাবে তো রয়েছেই, অজান্তে তো আমরা নিয়ে যাচ্ছি। যাই হোক, এখানে কর্তার ভূত গল্পে যাকে রবীন্দ্রনাথ কর্তার ভূত বলেছেন, ভূত, কর্তার ভূত, কর্তা। লেখকের আরেকটা প্রবন্ধ আছে, কর্তার ইচ্ছায় কর্ম। সেই প্রবন্ধে লেখক বলছেন যে এরা এখনও সেই বুড়ির কোল থেকে নামে নাই যে বুড়ি এদের জাতি, কুল, ধর্ম, কর্ম, ভালো মন্দ, শোয়া বসা সমস্তই বাহির হইতে বাঁধিয়া দিয়াছে। তার মানে আমরা সেই বুড়ির কোল থেকে নামিনি, যে বুড়ি আমাদেরকে বাইরের থেকে বেঁধে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া, ভালো মন্দ, ধর্ম, জাতি, কুল, শোয়া বসা সমস্ত কিছুকে বেঁধে দিয়েছে, বাইরের থেকে সীমাবদ্ধ করে দিয়েছে। ইয়াদের দোষ দিতে পারি না, কেননা বুড়ি এদের মনটাকে আফিম খাওয়াইয়া ঘুম পাড়াইয়াছে। আরে আমাদের মন, আফিম তো নেশার দ্রব্য, নেশার জিনিস, তো মাত্রাতিরিক্ত আফিম নিলে কী হয়, মনটা আচ্ছন্ন হয়ে যায়, মন একেবারে বেহুশ হয়ে যায়। ঠিক তেমনিভাবে বাইরের থেকে এমনভাবে বেঁধে দিয়েছে আমাদের মনটা অলরেডি বেহুশ হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে রয়েছে। তাহলে কর্তার ইচ্ছায় কর্ম যেখানে বুড়ির কথা বলা হয়েছে, সেই বুড়ি আসলে প্রাচীন সভ্যতার মৃতপ্রায় ধর্মতন্ত্র, আর আমাদের কাছে কর্তার ভূত গল্পের কর্তা এবং তার ভূত অর্থাৎ প্রাচীন সভ্যতার ধর্মতন্ত্রের কথাই বোঝানো হয়েছে। তো এবার লাইনে আসি। লাইনগুলো ব্যাখ্যা করতে করতে যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে সেগুলো দাগ দিতে বলবো, আর প্রশ্নগুলোর সাথে সাথে তোমরা লিখে নেবে। কর্তার ভূত, রবীন্দ্রনাথ ঠাকুর। বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল। বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল, দাগ দাও। প্রশ্ন লেখো, দেশ শুদ্ধ সবাই কি বলে উঠেছিল? বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই কি বলে উঠেছিল? তাহলে বুড়ো কর্তা যখন মরণাপন্ন তখন দেশ শুদ্ধ সবাই, তার মানে দেশবাসীরা বলে উঠেছিল কি না, তুমি গেলে আমাদের কি দশা হবে, তুমি যদি চলে যাও তাহলে আমাদের কি দশা হবে, আমাদের কি অবস্থা হবে। আচ্ছা, আমরা যদি বলি যে বুড়ো কর্তার সময়কালে, বুড়ো কর্তার শাসনাধীন রাজ্যবাসী যদি সুখে না থাকে, ভালো না থাকে, অভাব অভিযোগ যদি থাকে, খেতে পাচ্ছে না, পরার বস্ত্র পাচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয়, এই সমস্ত নানান অভাব যদি থাকে, তাহলে বুড়ো কর্তা মারা যাচ্ছে, স্বাভাবিকভাবে তার মারা যাওয়ার সময় রাজ্যবাসী তো সামনে না হলেও মনে মনে আনন্দ পাবে, কি তাই না? মনে মনে তো খুশি হবে, আনন্দ পাবে, আর মুখে চিৎকার করে বলারই কি দরকার, তুমি যখন চলেই যাচ্ছ তো ভালো হবে আমাদের, কিন্তু তুমি গেলে আমাদের কি দশা হবে বলে এই কথা বলতে গেল কেন? কারণ তারা এখনো পুরোপুরি আত্মবিশ্বাসী হয়ে ওঠেনি যে তারা কিভাবে আত্মবিশ্বাসী, আত্মনির্ভর। হ্যাঁ, আত্মনির্ভরতা একটা বড় ব্যাপার। এতদিন ধরে তারা কর্তামশাইয়ের উপর নির্ভরশীল হয়েছিল। কর্তামশাই তাদের মারুক, বকুক, ধরুক, ভালোবাসুক, যাই করুক না কেন, একটা দীর্ঘকালীন রীতিতে তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল যে এইভাবে বোধহয় থাকতে হয়। কর্তামশাই তাদের অত্যাচারী শাসক হলেও কর্তামশাই তাদের অভিভাবক, এটাই তারা ভেবে বসেছিল যে মাথার উপরে আমাদের অভিভাবক আছে, গার্জেন আছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত তুমি এইটা ভাবছো যে তোমার মাথার উপরে গার্জেন থেকেও কিন্তু নেই, তোমার মাথার উপরে কেউ যদি থাকে সে আছে, থাকুক, কিন্তু তুমি নিজে তোমার অভিভাবক যতক্ষণ না পর্যন্ত ভাবছো ততক্ষণ পর্যন্ত কিন্তু আত্মবিশ্বাস নিয়ে কোনো কাজ শেষ করতে পারবে না। কোথাও না কোথাও আত্মবিশ্বাসের অভাবে
ভুগবে, হীনমন্যতায় ভুগবে। কি এক একজন আছে না, পড়ে যাওয়ার সাথে সাথেই মা ছুটে যায়, বাবা ছুটে যায় বাচ্চাটাকে তোলার জন্য। ছোট থেকে এমনভাবে অভ্যাস করে দেয়, এমনভাবে ছোট বাচ্চাগুলো অভ্যস্ত হয়ে যায়, তো তারা এতটাই নির্ভরশীল হয়ে যায়, তাদের যে আত্মবিশ্বাস, তারা যে কিছু করতে পারে বাবা মাকে ছেড়ে, গার্জেনদেরকে ছেড়ে, সেই আত্মবিশ্বাসটাই তারা খুঁজে পায় না, ওটা অনেক আগে হারিয়ে ফেলে। তাই মাঝে মাঝে বাচ্চাদেরকে ছেড়ে দিতে হয়। পড়ে গেছে, আঘাত লেগেছে, কান্নাকাটি করছে, করুক, বুঝতে দিলে চলবে না যে আমি আছি। ও একা পড়বে, একা উঠবে, তারপর থেকেই বুঝবে যে বাবা আছে, মা আছে, বড়রা আছে, গার্জেন আছে, অভিভাবক অভিভাবিকা আছে, কিন্তু সবসময় পাওয়া যায় না। তার মানে নিজেকে চেষ্টা করতে হয়। তাহলে আস্তে 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 আত্মনির্ভরশীল করতে হয়, আত্মনির্ভরশীল হতে হয়। কিন্তু এতদিন ধরে কর্তামশাইয়ের উপরে নির্ভরশীল থেকে দেশবাসী তো আত্মনির্ভরতা হারিয়ে ফেলেছে, পরনির্ভরশীল হয়ে গেছে। তাই এই মুহূর্তে তারা ভাবছে যে ইনি যদি চলে যান তাহলে আমাদের কি দশা হবে। তার মানে যে আসবে সে হয়তো এর থেকে আরও খারাপ হতে পারে। কিভাবে তিনি আমাদেরকে চালাবেন, কিভাবে তিনি আমাদেরকে রাখবেন, কি করবেন না করবেন, তার থেকে বাবা উনি থাকলেই ভালো হতো, উনি যে চলে যাচ্ছেন তাতে আমাদের কি হবে। আর অনেকেই বলবে কর্তামশাইয়ের তত্ত্বাবধানের থেকে যারা একটু সুযোগ সুবিধা পাচ্ছিল, কর্তামশাইয়ের আশেপাশে থেকে যারা লাভবান হচ্ছিল, তাদের স্বার্থ পূরণ হচ্ছিল, তারা কি চাইবে যে কর্তামশাই চলে যাক? চাইবে না স্যার। হ্যাঁ, ক্ষমতার আশেপাশে যারা ছিল, সুযোগ সুবিধা পাচ্ছিল, আর্থিক দিক থেকে এরা লাভবান হচ্ছিল, তাই তারা তো আগেই বলবে যে তুমি গেলে আমাদের কি দশা হবে। তাহলে বুঝতে হচ্ছে যে কারোর না কারোর কোনো না কোনো স্বার্থ জড়িয়ে আছে। আর সেই স্বার্থের মধ্যে একটা শ্রেণী আবার এটা ভাবছে যে যা চলছে চলুক, আমরা যখন দীর্ঘকালীন একটা সিস্টেমে অভ্যস্ত হয়ে যাই, সেই সিস্টেমটা যদি খারাপও হয়, সেখান থেকে বেরিয়ে এসে নতুন একটা সিস্টেমে অভ্যস্ত হতে আমাদের মন হঠাৎ করে সায় দেয় না। আমরা ভাবি বাবা যা চলছে চলুক, যে যেভাবে পারি ওই গতানুগতিক যে পদ্ধতি সিস্টেম ওটাতে অভ্যস্ত হয়ে গেছি, আবার নতুন একটা সিস্টেমে অভ্যস্ত হওয়া, জীবন কেমন অশান্ত হয়ে উঠবে, তোলপাড় হয়ে উঠবে, আবার কোথায় বলতে কি হবে, তার থেকে যা চলছে চলুক গে। এইভাবে স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দেওয়ার অভ্যাস কিন্তু আমাদের বেশিরভাগেরই আছে। গতানুগতিকতা, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়া, এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তির মধ্যে পড়ে যায়। যাই হোক, তুমি গেলে আমাদের কি দশা হবে। দেশবাসীর এই কথা শুনে কর্তামশাইয়ের দুঃখ হলো, শুনে তারও মনে দুঃখ হলো। এই লাইনটা দাগ দাও, শুনে তারও মনে দুঃখ হলো। প্রশ্ন লেখো, কার মনে কি শুনে দুঃখ হলো? কার মনে কি শুনে দুঃখ হলো? তাহলে কর্তামশাইয়ের মনে দুঃখ হলো, বুড়ো কর্তার মনে দুঃখ হলো যে রাজ্যবাসী বলছে, দেশবাসী বলছে তিনি চলে গেলে তাদের কি দশা হবে। তার মানে কর্তামশাই ভাবছে আমাকে সবাই মিলে কি না ভালোবাসে, কত না ভালোবাসে, তাই আমাকে ছাড়া থাকতে পারবে না। সত্যি কি তাই? কর্তাকে কি সবাই ভালোবাসে? তার জন্য বলছে তুমি গেলে আমাদের কি দশা হবে। ভালোবাসা থেকে বলছে, সবাই নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থের কারণে, আবার অনেকে ভয়ের কারণে, ভয় থেকেও তো বলছে, ভয়ের কারণে, স্বার্থের কারণে। আবার একটা শ্রেণী আছে ওই গতানুগতিকতাতে অভ্যস্ত হয়ে যায়, তারা আর নতুন করে তোলপাড় অশান্তি চায় না। যাই হোক, ইত্যাদি কারণে রাজ্যবাসী ভাবছে, কিন্তু বুড়ো কর্তা ভাবছে, কর্তামশাই ভাবছেন যে বোধহয় আমাকে খুব ভালোবাসে, তাই আমি চলে গেলে এদের কি দশা হবে, আমাকে ছাড়া এরা থাকতে পারবে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়।
বুড়োকর্তা ভাবছে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে? আমার সময় আমি যেভাবে ঠান্ডা রেখেছি, বুড়োকর্তার কাজ কি? রাজ্যবাসীকে ঠান্ডা করে রাখা, রাজ্যবাসীকে ঠান্ডা করে রাখা, শান্ত করে রাখা, শান্তিতে রাখা নয়। যদি সবাই চুপচাপ থাকে রাজ্য জুড়ে, কোনো আওয়াজ না ওঠে, তাহলে সবাই ভালো আছে, এটাই বুঝবে বুড়োকর্তা। বুড়োকর্তা এটাই বুঝবে যে রাজ্যবাসী সবাই দেখো চুপচাপ আছে, কেউ কোনো কথা বলছে না, তার মানে আমার রাজ্যে সবাই ভালো আছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। সবাই চুপচাপ আছো, কেউ কোনো প্রশ্ন করছো না, কেউ কোনো কথা বলছো না, কেউ কোনো আওয়াজ তুলছো না, এতজন সবাই চুপচাপ আছো, তাহলে আমি বুড়োকর্তা কি বুঝবো? কি বুঝবো? সবাই পড়া শুনছি। সবাই ঠান্ডা আছে, চুপচাপ আছে, শান্ত আছে, তার মানে কি? সবাই পড়া শুনছে, সবাই পড়া বুঝতে পারছে, সবাই পড়া শুনছে, সবাই মন দিয়ে পড়া শুনছে, কেউ অন্যমনস্ক হচ্ছে না, সবাই মুগ্ধ হয়ে পড়া শুনছে। আমার পড়া প্রত্যেকের কী ভালো না লাগে, এটাই তো বুঝবো আমি। হ্যাঁ স্যার। কিন্তু আমি জানি অনেকেই পড়া শুনছে না। এতদিন অভিজ্ঞতা বলছে যে অনেকেই পড়া শুনছে না, অনেকেই অন্যমনস্ক হয়ে রয়েছে। কিন্তু আমি যদি এটাই ভাবি যে সবাই চুপচাপ আছে মানে পড়া শুনছে, পড়া বুঝতে পারছে, সবাই আমার পড়াতে খুব খুশি হচ্ছে, তাহলে এটা ভুল। কিন্তু তোমরা পড়া কেউ বোঝো আর না বোঝো, আমি আমার দায়িত্ব পালন করছি, বুঝিয়ে যাচ্ছি যতটা সম্ভব, আমি এফোর্ট দিয়ে বুঝিয়ে যাচ্ছি। তার মধ্যে বেশিরভাগ নিচ্ছে, অনেকেই নিচ্ছে না কিন্তু বেশিরভাগ নিচ্ছে, সবাই চুপচাপ রয়েছে, তার মানে পড়া বুঝতে পারছে। কিন্তু কিছুক্ষণ পরে যদি কেউ প্রশ্ন করে যে এই জায়গাটা বুঝলাম না, ওই জায়গাটা বুঝলাম না, আরেকবার বলুন, আরেকবার বোঝান, তাহলে আমার ভুলটা ভাঙবে, আমার ধারণাটা বদলাবে যে না, তার মানে সবাই শোনেনি, কেউ কেউ অন্যমনস্ক হয়েছে, কেউ কেউ প্রশ্ন করছে, আর একজনকে প্রশ্ন করতে দেখে শুনে বাকি একজন, দুজন, তিনজন, চারজন এরকম আস্তে আস্তে প্রশ্ন করবে, প্রশ্ন করার সাহস পাবে। তো কর্তামশাই ভাবছে যে আমি যদি চলে যাই এদেরকে ঠান্ডা রাখবে কে? কিন্তু তা বলে মরণ তো এড়াবার জো নেই। জো মানে কি? মরণ এড়ানোর ক্ষমতা বা ক্ষমতা নেই। উপায়। জো মানে উপায়। মরণ মানুষ তো মরণশীল, মানুষ কীভাবে মরণকে এড়াবে? তো মরণকে তো এড়াবার জো নেই, উপায় নেই, অথচ রাজ্যবাসীকে ঠান্ডা রাখতে হবে। তাহলে কি করা যায়? দেবতা দয়া করে বললেন, তার মানে একটা অপশান আছে, সেই অপশানটাকে কাজে লাগিয়েছে রাজ্যবাসী, এবং সেটা উচিত হয়নি গ্রহণ করা, সেই রাস্তাটাকে গ্রহণ করা উচিত হয়নি, কিন্তু বুড়োকর্তা চলে যাচ্ছে, যেভাবে হোক বুড়োকর্তাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের মধ্যে বুড়োকর্তাকে রাখতে হবে, তার অস্তিত্ব বজায় রাখতে হবে। তাই যেভাবে হোক না কেন, সেটা যদি ভুল কোনো পদ হয় সেটাও আমরা নেব, তবু বুড়োকর্তাকে আমরা চাই। আমরা 5 বছর পর অন্য কোনো দলকে ক্ষমতায় আনবো না। গণতন্ত্রে এই সুযোগটা রয়েছে কি নেই বলো? 5 বছর অন্তর, 5 বছর অন্তর গণতন্ত্রে নতুন কোনো দলকে নিয়ে আসার সুযোগ রয়েছে। তাহলে যে 5 বছর ধরে শাসন করলো, সে কি একেবারে 100%, 100% সবার ভালো করলো? এটা মানতে হবে না স্যার। যে 5 বছর আগে ক্ষমতায় ছিল সেও কি সবার ভালো করছে, সবার 100% ভালো করছে? এটা মানতে হবে। তারও আগে যে ছিল সবাই
দেশের দেশবাসীর 100% ভালো করেছে, মানতে হবে? নিশ্চয়ই না। ভালো করার চেষ্টা করছে, এটা মানতে হবে। ভালো করার চেষ্টা করছে কেউ 10%, কেউ 20%, কেউ 50%, কেউ 60, 70, 80, 90, কিন্তু ঘাটতি তো আছে। তাহলে সুযোগ যদি থাকে তাহলে 5 বছর পরে নতুন কাউকে নিয়ে আসার চেষ্টা কেন করব না? সুযোগ আছে তো, অপশন তো আছেই, তাহলে কেন আনবো না? যারা ক্ষমতায় আছে তাদের থেকে আরও তো ভালো কিছু করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে মন আমাদের কোথাও না কোথাও সায় দেয় না, আমাদের বুকটা কেঁপে ওঠে। না বাবা, বিগত সে নাকি খুব খারাপ করেছিল, তার থেকে বর্তমান তুলনায় ভালো করছে। আবার যে আসবে সে যদি আরও খারাপ হয়, যে আসবে সে যদি নতুন করে আমাদেরকে তোলপাড় করে, নতুন করে আমাদের অশান্তির কারণ হয়ে যায়, তার থেকে কম পাই বেশি পাই, ঠিক না হোক আর বেঠিক হোক, এই সিস্টেমে যখন আমরা এসে গেছি, এই সিস্টেমে আমরা যে যার মতো করে মানিয়ে নিয়েছি, খেতে পাচ্ছি কি পাচ্ছি না, কম বেশি সব নিয়েই কিন্তু আমরা ভালো না থাকলেও নিজেকে ভালো রাখার চেষ্টা করেছি। নতুনকে আমরা নিয়ে আসবো না, নিয়ে আসবো না বাবা, নতুনকে নিয়ে আসবো না। নতুনকে নিয়ে এলে কিন্তু অনেক সমস্যা। কি নতুনকে নিয়ে এলে অনেক কিছু, অনেকের অনেক সমস্যা আছে না? হ্যাঁ স্যার। অনেক সমস্যা। এটা তো তোমরাও মানবে, তোমরা নতুন, তোমরা নবাগত, তোমাদের কাছে নতুনটাও নতুন, পুরাতনটাও নতুন। যে এখন ক্লাস 11-এ উঠে এখনকার সিলেবাসে অভ্যস্ত হচ্ছে, সেই ছাত্রছাত্রীদের মানে তোমাদের এখনকার সিলেবাসটাও নতুন। যদি আজ থেকে 20 বছরের পুরনো সিলেবাসটাও তোমাদের পড়তে হতো, তো 11-এ ওঠার পরে সেই 20 বছরের সিলেবাসটাও তোমাদের কাছে নতুন। কে ঠিক কিনা? হ্যাঁ স্যার। তাহলে 20 বছর ধরে চলে আসা সিলেবাস 11-এ ওঠার পরে তোমরা ওইটাই পড়ছো, ওই চ্যাপ্টারগুলো পড়ছো, ওটা তোমাদের কাছে নতুন। আবার সামনের বছর যদি তোমরা, যদি না উঠবে, সামনের বছর তোমরা 12-এ উঠে, সামনের বছর 12-এ উঠে, সামনের বছর যদি 12-এ নতুন নতুন চ্যাপ্টার নিয়ে আসা হয়, আচ্ছা তোমাদের কাছে সেই নতুন নতুন চ্যাপ্টারগুলো নতুন না পুরাতন? নতুনই হবে। নতুনই হবে। আর 10 বছর ধরে 12-এ যে সিলেবাস আছে, সেই সিলেবাসটাও তোমাদের কাছে 12-এ ওঠার পরে নতুন না পুরাতন? নতুন। তা তোমাদের কাছে নতুনটাই নতুন, পুরাতনটাও নতুন। তাই নতুন কিছু আসলেও তোমরা বরণ করবে, পুরাতন থাকলেও মেনে নিয়েছো। কিন্তু তোমরা যেহেতু নতুন, তোমরা নতুনকেই বরণ করার চেষ্টা করবে, নতুনকে গ্রহণ করার চেষ্টা করবে। কিন্তু আমরা আজ কয়েক বছর ধরে পুরনো সিলেবাসে অভ্যস্ত হয়ে গেছি। কত সুন্দর সিলেবাসগুলোর সম্পর্কে জানি, চ্যাপ্টারগুলো জানি, পড়েছি, বুঝেছি এবং সুন্দর করে গুছিয়ে তোমাদের সামনে তুলে ধরতে পারছি। তাহলে পরের বছর যদি প্রত্যেকটা ক্লাসের সিলেবাস চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে আমাদের কাছে, বেশিরভাগের কাছে বলছি, আমাদের বেশিরভাগের কাছে সেটা মেনে নেওয়াটা সহজ হবে না কঠিন হবে? আমরা কি চাইবো? কঠিন হবে। কঠিন হবে মেনে নেওয়াটা। আমরা কি চাইবো? পরের বছর সব ক্লাসের সিলেবাস চেঞ্জ করে দিক, আমরা চাইবো কি? না স্যার। কিছুজন চাইতে পারে, বাদ দাও, কিন্তু আমরা বেশিরভাগ চাইবো কি? না, চাইবো না। কেন চাইবো না? কারণ আমাদেরকে খাটতে হবে, নতুন করে কষ্ট করতে হবে আবার। তার থেকে বাবা দীর্ঘদিনের এই অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি, আবার নতুন করে এই বয়সে এসে আবার নতুন করে তৈরি হওয়া, পড়া, নিজেকে রপ্ত করা, এটা অনেক সময় দিতে হবে, কষ্ট করতে হবে, রাত জাগতে হবে। তার থেকে বাবা যা চলছে চলুক গে। অতএব যে সরকার আছে থাকুক, নতুন কাউকে আনবো না আমরা। তাই সেই মধ্যযুগ থেকে, প্রাচীন যুগ থেকে যে সংস্কারের ভূতটা আমাদের ঘাড়ে চড়ে রয়েছে, সেই ভূতটাকে আমরা সহজে ঝেড়ে ফেলতে চাই না। কারণ ভূতকে ঝেড়ে ফেলতে গেলে
দরকার সাহস, শক্তি, আত্মবল, আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, যা আমাদের খুব কম আছে। কারণ নতুনকে গ্রহণ করতে গেলে মাথা কাটাতে হয়, নতুনভাবে চিন্তা করতে হয়। আর নতুনভাবে চিন্তা করার থেকে সহজ কি? সহজ কি? পুরোনোটাকেই মেনে নেওয়া। কি দেখাচ্ছি আমি? কি দেখাচ্ছি আমি? কি বুঝতে পারছেন না কিছু? কি দেখাচ্ছি? স্যার তোমার ছবিটা ঠিক স্পষ্ট আসছে, স্পষ্ট হচ্ছে না। আমি হাত নাড়াচ্ছি না এরকম ভাবে? হ্যাঁ হ্যাঁ স্যার। হাতে কি রয়েছে? ঘন্টা। কই শুনতে পাচ্ছিস না? সাউন্ড মিউট হয়ে গেছে। স্যার অদৃশ্য কোনটা? হ্যাঁ, এটা সহজ নয় কি? একটা জড় মূর্তির সামনে সংস্কৃত শব্দের, সংস্কৃত লাইনের কোনো মানে না বুঝে তাকে ধর্মধ্বজাধারীদের মতো করে উচ্চারণ করতে গিয়ে আমরা না বুঝে উচ্চারণ করছি। আমরা না বুঝে যাগ যজ্ঞ মন্ত্রতন্ত্র সেখানে অংশ নিচ্ছি, যা বলছে সেটাই বলতে বলছি। তাতে কি নিজের মাথা খাটানোর দরকার হয়? বলো। না স্যার। যে মূর্তি পূজা এবং তার আয়োজন করা হয় সেখানে আমরা মাথা খাটাই? না। একটু শরীরটা খাটাই, একটু শরীরটাকে খাটাই, একটু কষ্ট করি, কিন্তু মাথা আমরা মোটেও খাটাই না। কারণ মাথা খাটানোর জায়গাই নেই। মাথা কে খাটায়? ওই ধর্মধ্বজাধারীরা খাটায়, ধর্মের প্রতিনিধি যারা তারাই খাটায়, আমরা মাথা খাটাই না। কিন্তু বিজ্ঞান নিয়ে আলোচনা করতে গেলে মাথা খাটাতে হয়। বিজ্ঞানটা নতুন, যুগ যুগান্তর ধরে চলে আসা ধর্মীয় সংস্কারের কাছে বিজ্ঞান তো নতুন। বিজ্ঞান তো যুক্তিবাদী, বিজ্ঞানের পথ তো যুক্তির পথ, বিজ্ঞানের পথ তো বাস্তবতার পথ, হাতে কলমে কিছু করার পথ। সেই হাতে কলমে করা, যুক্তি দিয়ে বিচার করা, বাস্তবতাকে কাজে লাগানো, সেটা অনেক কষ্টের। কারণ সেখানে মাথা খাটাতে হয়। মাথা খাটাতে হয় বলেই আমরা সেখান থেকে সরে গিয়ে মাথা যেখানে খাটাতে হয় না তার উপর নির্ভর করি। কারণ সমস্ত কিছুই তার উপরে দিয়ে দিই দায়িত্ব। সে কে? ভূত, অতীত, সংস্কার। এটা সহজ। তাই এখনো পর্যন্ত ধর্মস্থানগুলোতে ভিড় উপচে পড়ে বিজ্ঞান মঞ্চে আমরা অংশগ্রহণ করি না খুব একটা। ভেবে দেখো, বিজ্ঞান মঞ্চ যে আয়োজনগুলো করে সেই আয়োজনের সংখ্যা কত? বিজ্ঞান মঞ্চের আয়োজনগুলোর যে তারিখগুলো সেগুলো কত? বিজ্ঞান মঞ্চ কি মোড়ে মোড়ে আছে? ইনস্টিটিউটগুলো কি মোড়ে মোড়ে আছে? কিন্তু মোড়ে মোড়ে ধর্ম স্থান আছে। মোড়ে মোড়ে এই ভগবানের একটা করে মূর্তি রয়েছে। সকাল থেকে উঠেই আমরা তার চর্চা করি, বিজ্ঞানের চর্চা করি না, যুক্তির চর্চা করি না, বাস্তবতা নিয়ে চর্চা করি না, হাতে কলমে কিছু করার চেষ্টা করি না, কম করি। তার থেকে বেশি ওই ভূতকে নিয়েই মাথা ঘামাই। কি কথাগুলো কি অন্যায্য বলছি আমি? না স্যার। এগুলো তো করি তো। তার মানে আমরা যারা ভূতকে ছাড়াবো
আমরাই কি করছি, এদিকে বলছি ভূত ছাড়াতে হবে, আবার এদিকে কি করছি, জানলা দিয়ে ঘরে ভূতটাকে ঢুকিয়ে নিচ্ছি। দরজা দিয়ে বলছে ভূত বেরো, ভূতকে দরজা দিয়ে বের করে দিলাম, জানলা দিয়ে বলছে আয় ঘরে ঢুকে আয়। তাহলে দেবতা দয়া করে কি বললেন, এই লাইনটা দাগ দিয়েছো, প্রশ্ন লিখতে হবে। দেবতা দয়া করে কি বলেছিলেন? দেবতা দয়া করে বললেন ভাবনা কি? আচ্ছা, কোনো ভাবনা নেই, চিন্তা নেই। এখানে কোন ভাবনার কথা বলা হয়েছে, এই লাইনটা দাগ দাও। ভাবনা কি? ভাবনা কি? প্রশ্ন লেখো, কোন ভাবনার কথা বলা হয়েছে? তো ভাবনা কি? কোন ভাবনা? না, বুড়ো কর্তার ভাবনা। তিনি চলে গেলে এই রাজ্যবাসীকে, দেশবাসীকে ঠান্ডা রাখবে কে? তাদের দশা কি হয়ে যাবে হবে। তাহলে এই ভাবনাটার কথা ভেবে বুড়ো কর্তার মারা যাওয়ার পর দেবতার দয়ায় তার ভূতটাকেই রাজ্যবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না, ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক না। মানুষের মৃত্যু আছে, ভূতের তো মৃত্যু নেই। মানুষের মৃত্যু আছে কিন্তু ভূতের মৃত্যু নেই। তার মানে সাম্রাজ্যবাদীদের একজন ব্যক্তি প্রতিনিধি, যে ব্যক্তি তার মৃত্যু আছে, কিন্তু সাম্রাজ্যবাদীদের মৃত্যু নেই। কারণ একজন প্রতিনিধি চলে গেলে তার জায়গায় আরেকজন প্রতিনিধি আসছে। ইংরেজরা সাম্রাজ্যবাদী, তার আগে আমাদের দেশে কারা শাসন করত? মোগলরা। ওরাও সাম্রাজ্যবাদকে কায়েম করেছে। তার আগে তুর্কিরা সুলতানি সাম্রাজ্য কায়েম করেছে। তার আগে রাজারা ছিল, ও ঘুরে ফিরে কিন্তু সবই সাম্রাজ্যকে কায়েম করতে গিয়েছিল, স্বৈরতন্ত্রের প্রতিনিধি হয়ে উঠেছে একজন। তার মানে সাম্রাজ্যবাদের নিপাত দরকার, কিন্তু সাম্রাজ্যবাদের নিপাত যাচ্ছে না। একজন আসছে, সেই ব্যক্তি চলে যাচ্ছে, তার জায়গায় আরেকজন আসছে যে সাম্রাজ্যবাদকে কায়েম করছে। আজকের সাম্রাজ্যবাদীরা নেই আমাদের দেশে, রাষ্ট্র স্বাধীন গণতন্ত্র, কিন্তু সাম্রাজ্যবাদীরা নেই। কিন্তু যারা গণতন্ত্রের প্রতিনিধি হিসেবে আমাদের দ্বারা নির্বাচিত হয়, তাদের মধ্যে কেউ কেউ সাম্রাজ্যবাদটাকে কায়েম করে রেখেছে কাজে কর্মে। বুঝতে পারছো? গণতন্ত্রের মুখোশ ধরে তারা স্বৈরতন্ত্রকে কায়েম করে চলেছে। তাহলে মানুষের মৃত্যু আছে, ভূতের মৃত্যু নেই। তারপর মানুষকে যদি একটু ভুল বুঝিয়ে অতীতের সংস্কারটাকে চাপিয়ে দেওয়া যায়, সেই মানুষগুলো বোকা বনে থাকবে। আর বোকা বনে থাকলে সেই মানুষের উপরে আধিপত্য বা কর্তৃত্ব করা অনেক সহজ হয়ে যাবে। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, দাগ দাও। দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, দেশের লোক কেন ভারী নিশ্চিন্ত হলো? খুব নিশ্চিন্ত হলো। কেন? কারণ পরে উত্তর দেওয়া আছে। কেননা ভবিষ্যৎকে মানলেই তার জন্য যত ভাবনা, ভবিষ্যৎকে মানলেই যত ভাবনা। ভবিষ্যৎকে মানলে মানে যারা নতুন, ভবিষ্যৎ মানে যেটা আগত, যেটার মধ্যে নতুনত্ব জুড়ে রয়েছে, যেটার মধ্যে যুক্তি আছে, যেটার মধ্যে বাস্তবতা রয়েছে, তাহলে নতুনকে যদি মানি, ভবিষ্যৎকে যদি মানি, তার জন্য যত ভাবনা। কারণ ভবিষ্যৎকে নিয়ে ভাবলে মাথা খাটাতে হয়, আর মাথা খাটালে মাথা ব্যথা করে। তার থেকে সহজ রাস্তা কোনটা? কার উপরে সমস্ত দায়িত্ব চাপিয়ে দাও। প্রাচীন ধর্মতন্ত্র। হ্যাঁ, প্রাচীন ধর্মতন্ত্রের উপরে, মানে ওই জড় অন্ধবিশ্বাসের উপরে চাপিয়ে দাও। তাহলে ভবিষ্যৎকে মানলেই যত ভাবনা, ভূতকে মানলে ভূত মানে অতীত, তাকে মানলে কোনো ভাবনাই নেই। কারণ সমস্ত ভাবনা সেই ভূতের মাথায় চাপিয়ে দেওয়া যায়, সমস্ত ভাবনা ভূতের মাথায় চাপে। অথচ যার মাথায় আমি চাপিয়ে দিলাম, আসলে সে তো নাই, তার অস্তিত্বই নেই। বলেইছে তো, তার তো মাথা নেই, মানে তার অস্তিত্বই নেই। যার মাথায় চাপিয়ে দিলাম তার মাথাতে নেই। তার মানে মাথা যদি না থাকে, সে উত্তর দেবে কেন? তার উত্তর দেওয়ার জন্য কারোর প্রতি দায়বদ্ধতা নেই। সুতরাং কারোর জন্য তার মাথা ব্যথাও নেই। ভবিষ্যৎকে নিয়ে ভাবলে মাথা ব্যথা আছে, কারণ ভবিষ্যৎকে নিয়ে ভাবলে তোমাকেই ভাবতে হবে। ভবিষ্যৎকে নিয়ে ভাবলে
আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে, নিজেদেরকেই মাথা খাটাতে হবে। অথচ মাথা আমরা খাটাতে চাই না, ওই জন্য আমরা কী করি, ভবিষ্যৎকে নিয়ে ভাবি কম, আর চাপিয়ে দিই আমরা অতীতের উপরে, ভূতের উপরে, অর্থাৎ প্রাচীন সংস্কারাচ্ছন্ন ধর্মতন্ত্রের উপরে চাপিয়ে দিই। আর সেই ধর্মতন্ত্র আমাদেরকে উত্তর দিতে পারে না, আমাদেরকে এই শিক্ষা দেয়, যা বলছি সেটাই অক্ষরে অক্ষরে পালন করো, অনুসরণ করো। এইভাবে করতে হয়, এইভাবে পুজো অর্চনা করতে হয়, এইভাবে মন্ত্র পড়তে হয়, এইভাবে মন্ত্রটাকে তুমি উচ্চারণ করবে, এইভাবে তুমি আমি যা যা বলছি সেইভাবে অনুকরণ করবে, অনুসরণ করবে, সেইভাবে পালন করবে। কিন্তু যেই তুমি প্রশ্ন করবে, আচ্ছা কেন এরকম করতে হয়, এরকম করলে কি হবে, লাভ কি, ক্ষতি কি, সে কিন্তু উত্তর দিতে পারে না, সে উত্তর দিতে পারে না। কারণ সেও তো তার আগের জনের কাছ থেকে ওইভাবে অভ্যস্ত হয়ে গেছে যে এইভাবে করতে হয়, কেন করতে হয়, করলে কি হয়, না হয়, না করলে কি হয়, সেও তো কখনো জানে না, সেও তো কখনো প্রশ্ন করেনি। কারণ ধর্মতন্ত্র নিয়ে প্রশ্ন করাটাই অপরাধ, ধর্মতন্ত্র নিয়ে প্রশ্ন করাটা পাপ। অতএব পাপের ভয়ে, অপরাধের ভয়ে কেউ প্রশ্ন করেনি, সবাই ওইভাবে মেনে এসছে। আর সেটাকেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের উপরে চাপিয়ে দিচ্ছি। তাই আমরা হাত ধরে আমাদের ছেলে মেয়েকে মন্দিরে নিয়ে যাই, মসজিদে নিয়ে যাই, সকাল সন্ধ্যা দুবেলা ধর্মস্থানগুলোতে নিয়ে যাই। আমরা বিজ্ঞান মঞ্চের দ্বারস্থ হই না, আমরা বিজ্ঞানের জায়গাগুলোতে নিয়ে যাই না, কম নিয়ে যাই। কারণ ওখানে গেলেও তো আমাকে মাথা কাটাতে হবে। ওখানে গেলে যদি বাচ্চা কাচ্চা একটা প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা ওইটা কি, আরে আমি তো নিজেই জানি না, তোদের কি বলবো। তাই নিজেদের ব্যর্থতাটাকে ঢাকার জন্য ওইখানে নিয়ে যাই। কারণ ওখানে ব্যর্থতাটাকে খুব আড়াল করা যায়। কেন আড়াল করা যায়? কারণ ওখানে প্রশ্ন করা যায় না, প্রশ্ন করাটাই পাপ, অপরাধ। হ্যাঁ, ধর্ম নিয়ে প্রশ্ন করো, ভগবানকে নিয়ে প্রশ্ন করো, এত বড় স্পর্ধা তোমার। তো অতীতের উপরে চাপিয়ে দাও, অতএব মাথা ব্যথা নেই, কারণ ওর তো মাথাই নেই, উত্তর দেবে কি করে। তবুও স্বভাব দোষে যারা নিজে ভাবতে যায়, আচ্ছা যতজন আছে, যত রাজ্যবাসী, যত ভারতবাসী, যত দেশবাসী, সবাই কি ঘুমিয়ে রয়েছে? সবাই কি চুপচাপ রয়েছে, ঘুমিয়ে রয়েছে? সবাই কি সুপ্ত? তার মধ্যে একজন দুইজন কি সচেতন নয়, সজাগ নয়? কেউ নয়, একজন দুজন তো আছে। ওদের স্বভাবটাই হচ্ছে যাই বলুক, যাই বোঝাক, যেভাবে বলুক, যেভাবেই বোঝাক না কেন, একটু পরেই ওরা কি করে, প্রশ্ন করে, একটু পরে ওরা প্রতিবাদ করে, একটু পরে ওরা এটা ঠিক না বেঠিক ওরা খোঁজার চেষ্টা করে। ওটাই ওদের স্বভাব। কিছু কিছু ছেলেপুলে আছে, মা কিন্তু বলে দেয়, মা মাথায় হাত দিয়ে শপথ করিয়ে নেয়, দিব্যি করিয়ে নেয় যে দেখ বাবা, তুই কিন্তু বাইরে গিয়ে কেউ যদি অসুবিধায় পড়ে, কেউ যদি বিপদে পড়ে, কেউ যদি সমস্যায় পড়ে, তাহলে কিন্তু তুই ঘুরেও তাকাবি না, যাবি না, কারণ তুইও কিন্তু ফেঁসে যেতে পারিস, তোকেও কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। কি করবে? মা শপথ করিয়ে নিয়েছে, ছেলে ইমোশনাল হয়ে মায়ের কথা রাখার জন্য হ্যাঁ বলে দিয়েছে, না যাব না, কেউ যদি মরেও যায় তাকাবো না ঘুরে। কিন্তু তার মধ্যে সহজাত যে প্রবৃত্তিটা আছে ওটা হচ্ছে তার স্বভাব। আর সেটা কি? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার স্বভাব, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বভাব। প্রতিজ্ঞা করে গেল, রাস্তায় গিয়ে দেখলো কাউকে অনেকে মিলে মারছে, তখন ও কিন্তু ওই প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। ও হচ্ছে অসহায় মানুষকে সাহায্য করার জন্য মাকে দেওয়া কথা ভুলে গিয়ে সাহায্য করার জন্য পাশে গিয়ে দাঁড়ায়। তার কারণ কি? তো মাকে কথা দিয়েছে, তবুও ঝাঁপিয়ে পড়ছে, তবুও দাঁড়াচ্ছে। কেন? কী কারণে? ওটাই ওর স্বভাব দোষ। ওর ভেতরে একটা স্বভাব রয়েছে। সেই স্বভাবটা কি? প্রতিবাদের স্বভাব। ওটা বড় রোগ। সেই স্বভাবটা হচ্ছে অন্যায়কে মেনে না নেওয়ার স্বভাব। ওই স্বভাবটা কারোর মধ্যে আছে। আর ওই স্বভাবটা যখন কিলবিল করে ওঠে, চিড়বিড় করে ওঠে, তখন কাউকে দেওয়া কথা মনে থাকে না।
আর ওই ব্যক্তিগুলো, ওই মানুষগুলো আছে বলেই এখনো পর্যন্ত দুনিয়াটা বোধহয় টিকে আছে। তাহলে স্বভাব দোষে যারা ভাবতে যায়, নিজের থেকে ভাবতে যায়, তারা জানে অন্যরা ভাববে না, তাহলে আমাকে ভাবতে হবে, আমাকে ভেবে অন্যদেরকে ভাবাতে হবে। কিন্তু ওদিকে ভূত রেডি, ভূতের কানমলা খায়, মানে শাস্তি পায়। তার মানে ভূতের কানমলা মানে শাস্তির বিধান আছে। যে স্বভাব দোষে নিজে ভাবতে যায় তার উপরে শাস্তি নেমে আসে, আর সেই শাস্তিটা অল্প, কানমলা দিয়ে ছেড়ে দেওয়ার শাস্তি। মানে তাকে প্রথমে ওয়ার্নিং দেওয়া হচ্ছে অল্প শাস্তির মাধ্যমে, সেই কানমলা এমন জোরে দেওয়া হয়, সেই কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো, আর তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। তুমি কার বিরুদ্ধে বিচার করবে? কে তোমাকে কানমলা দিচ্ছে? নাই বলবে ভূত, আমি কি কানমলা দিচ্ছি? ভূত, আর ভূতের বিরুদ্ধে তুমি বিচার করবে কি করে, নালিশ করবে কি করে? কারণ ভূতই তো নাই, মানে ভূতের অস্তিত্বই তো নেই। তার মানে এটা একটা নিজেদের ব্যর্থতাটাকে ঢাকার একটা সুন্দর রাস্তা, পন্থা। দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুজে চলে। দেশ শুদ্ধ লোক সবাই ভূতগ্রস্ত, সবাই সংস্কারে আচ্ছন্ন হয়ে চোখ বুজে চলে। চোখ বুজে চলছে মানে চোখ থেকে যদি চোখ বুজে চলি, তার মানে দেখেও না দেখার ভান করে চলছে। এই না দেখার ভান করে চলাতে দেশের তত্ত্বজ্ঞানীরা বোঝাচ্ছে, দাও দেশের তত্ত্বজ্ঞানীরা বলেন, এই লাইনটা দাও, প্রশ্ন লেখো, দেশের তত্ত্বজ্ঞানীরা কি বলেন? তত্ত্বজ্ঞানী রাজ্যের বর্তমান শাসক নায়েব, আর নায়েব তত্ত্বজ্ঞানীদেরকে কাজে লাগিয়েছে, নিযুক্ত করেছে। তত্ত্বজ্ঞানীদের কাজ তত্ত্ব কথা বলা, বেশ ধর্মীয় কথা, দার্শনিক কথা এগুলো বলে মগজ ধোলাই করা। তত্ত্বজ্ঞানীদের কাজ তত্ত্ব কথা বলা, সঠিক পথ দেখানো। কিন্তু তত্ত্বজ্ঞানীরা এখানে নায়েবের অন্ধ অনুগত, শাসকের সাম্রাজ্যবাদীদের অন্ধ অনুগত, ধর্মধ্বজীদের অন্ধ অনুগত। তারা বোঝাচ্ছে, দেখো এই যে চোখ বুজে চলা, এই যে চোখ বুজে তোমরা সবাই চলছো, মানে চোখ থেকেও কিন্তু চুপচাপ চোখ বুজে চলছো, মানে না দেখার ভান করছো। এই চোখ বুজে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা। তোমার পূর্বপুরুষেরা, তার পূর্বপুরুষেরা, সবার আগে যারা, তারাও কিন্তু চোখ বুজে চলতো। তাহলে তুমি যদি চোখ বুজে চলো, তুমি তাহলে তোমার পূর্বপুরুষদের অনুসরণ করছো, তার মানে তুমি আদর্শ এই প্রজন্ম। এই চলা জগতের আদিম চলা, একেই বলে অদৃষ্টের চালে চলা। অদৃষ্ট যেদিকে নিয়ে যাচ্ছে, আচ্ছা অদৃষ্ট ভাগ্য, ভাগ্য তো খুব শক্তিশালী। আচ্ছা ভাগ্যের থেকেও কি আমরা শক্তিশালী? মানুষ কি আমরা ভাগ্যের থেকে বেশি শক্তিশালী? কি মনে হয়? আমরা বেশিরভাগ কি মানি? ভাগ্যই সব থেকে শক্তিশালী। আমরা বেশিরভাগ তাই মানি, বেশিরভাগ তাই মানতো যে ভাগ্য, নিয়তি এই কিন্তু শক্তিশালী। ভাগ্য যদি মনে করে তোমাকে একেবারে অধঃপতনের দিকে নিয়ে যাবে, তুমি আটকাতে পারবে না। ভাগ্য যদি মনে করে প্রসন্ন হবে তোমার উপরে, দেখবে তুমি একেবারে পরিপূর্ণ হয়ে উঠবে। তার মানে আমরা অদৃষ্টকে বেশি বিশ্বাস করি, অদৃষ্টকে মানি, অদৃষ্ট আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, সেটাই আমরা বিশ্বাস করি। তাই সবাই বলছে এই যে চোখ বুজে চলা, একেই বলা হয় অদৃষ্টের চালে চলা। মানে অদৃষ্টের উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তার উপরে সমস্ত কিছু চাপিয়ে দিয়ে, অদৃষ্ট যেদিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই দিকেই আমরা ভেসে চলি। একেই অদৃষ্টের চালে চলা বলে। আর এই অদৃষ্টের চালে চলা কারা চলতো? সৃষ্টির প্রথমের দিকে খোঁজ নিয়ে দেখো, সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণু, যেসব কীটাণুর চক্ষু নেই, চোখ নেই, তারা কি করতো? যেদিকে যাচ্ছে সেদিকেই চলতে থাকতো, সেদিকেই চলতে থাকতো। তার মানে মাথা কাটাতো না, চলতেই আছে একইভাবে গতানুগতিকতায় অভ্যস্ত হতে হতে তারা এগিয়ে যাচ্ছে, মাথা খাটাচ্ছে না যে সোজা গিয়ে ধাক্কা খাবো তাই একটু বেঁকে যাই, এদিকে যাই, সোজা রাস্তা দিয়ে গেলে সমস্যা আছে তাহলে বাঁকা পথে যাই, অলিগলি দিয়ে যাই। এই সমস্ত ভাবনা চিন্তা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটাণুরা ভাবতো না। আর এই ধরনের অন্ধভাবে চলা, চোখ বুজে চলা আজও ঘাসের মধ্যে, গাছের মধ্যে দেখো এই চলার আভাস প্রচলিত, এই অন্ধভাবে চলার আভাস প্রচলিত। ব্র্যাকেটে রাখবে ঘাসের মধ্যে, গাছের মধ্যে, আর চক্ষুহীন কীটাণুকে ব্র্যাকেটে রাখো। আগের লাইনটা দাগ দাও, একেই বলে অদৃষ্টের চালে চলা। এটার প্রশ্ন লেখো, কাকে অদৃষ্টের চালে চলা বলা হয়েছে?
কাকে বলা হয়েছে অদৃষ্টের চালে চলা? লাস্ট লাইনটা দাগ দাও। আজও এই চলার আভাস প্রচলিত। কোন চলার আভাস প্রচলিত এটাও দাগ দাও। তাহলে এই অন্ধভাবে চলা, চোখ বুজে চলা, এই চলার আভাস আজও প্রচলিত রয়েছে ঘাসের মধ্যে। গাছের মধ্যে মানুষের আগে উদ্ভিদ এসেছে। উদ্ভিদ যে জায়গাতে দাঁড়িয়ে ধীরে ধীরে বড় হয়েছে, আজও উদ্ভিদ কিন্তু ওই তাদের পূর্বপুরুষের ধারাটাকে বজায় রেখেছে। একই জায়গা থেকেই তারা কিন্তু দাঁড়ায়, বড় হয়, তারা কিন্তু ছুটে এদিক ওদিক পালিয়ে যায় না। তাহলে আমাদের পূর্বপুরুষেরা যদি চোখ বুজে চলতো, তাহলে তত্ত্বজ্ঞানীদের কথা মতো আমাদের কি করা উচিত? কি করা উচিত? আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করা উচিত। হ্যাঁ, মানে চোখ বুজে চলা উচিত। আর যারা চোখ বুজে চলছে তারা কিন্তু পূর্বপুরুষদের অনুসরণ করছে। তাই কেউ কেউ যখন নিজে ভাবতে যায়, চোখ খোলার চেষ্টা করে, তখন কিন্তু ভূতের কান মোলা, মানে মোটামুটি ভালোই শাস্তি দিয়ে তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। যখন ভূতগ্রস্ত দেশ শুনল যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করছি চোখ বুজে চলে, গাছের মধ্যে ঘাসের মধ্যে আজও এই চলার আভাস রয়েছে, চক্ষুহীন কীটাণুরা এই চলা চলতো, তার মানে চোখ বুজে চলাটা এটাই বোধহয় সঠিক চলা। এই শুনে, এই তত্ত্বজ্ঞানীদের কথা শুনে শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে। তারা আপন মানে নিজেদের আদিম আভিজাত্য, তাদের পূর্বপুরুষের যে আভিজাত্য, সেই আভিজাত্যটা, গর্বটা অনুভব করে। দাগ দাও। শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কি শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম আভিজাত্য অনুভব করে? কি শুনে? তাতে অত্যন্ত আনন্দ পায়, এই লাইনটাও দাগ দাও। ভূতগ্রস্ত দেশের মানুষ অত্যন্ত আনন্দ পায়। কি শুনে আনন্দ পায়? এটা আর আগেরটার একই উত্তর হবে। তাতে অত্যন্ত আনন্দ পায়। প্রশ্ন লেখো, কারা কি শুনে আনন্দ পায়? তাহলে ভূতগ্রস্ত দেশ, তারা যে আপন আদিম আভিজাত্যকে অনুভব করছে, অন্ধভাবে চলে, এতে আনন্দ পায়। বলো, কে কি বললো রে? লাইনটা কি দাগাতে বলে, কি প্রশ্ন বলবে? এই যে তাতে অত্যন্ত আনন্দ পায়। প্রশ্ন বললাম কারা কি শুনে আনন্দ পায়, এটার প্রশ্ন আর আগের লাইনের প্রশ্ন উত্তর একই হবে, দুটো অথবা করে নেবে পরে। ঠিক আছে। ভূতের নায়েব, ভুতুড়ে জেলখানার দারোগা। এই গোটা রাজ্যটা, গোটা দেশটা যদি একটা জেলখানা হয়, সেই জেলখানার যিনি দারোগা, মানে গোটা দেশের যিনি কর্ণধার, গোটা দেশের যিনি রক্ষক, জেলখানার যিনি দারোগা, জেলখানার জেলার প্রধান হয়, এখানে জেলখানার দারোগা আসলে কে? ভূতগ্রস্ত রাজ্যকে যদি একটা জেলখানা হিসেবে তুলনা করা হয়, সেই জেলখানার দারোগা মানে গোটা ভূতগ্রস্ত রাজ্যের যিনি প্রধান শাসক, এখন কে? নায়েব। ব্র্যাকেটে রাখো ভূতের নায়েব। তাহলে ভূত নামে মাত্র, কারণ বুড়োকর্তা মারা গেছে, বুড়োকর্তা নেই, তার অস্তিত্ব নেই, কিন্তু বুড়োকর্তার অস্তিত্বকে রাজ্যবাসীর মাঝে বাঁচিয়ে রাখা হয়েছে। কারণ বুড়োকর্তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখলে নায়েবের কাজটা সহজ হয়ে যাবে। যদি আমরা এইভাবে বলি যে রামচন্দ্র বনবাসে গেছে, ভরত এখন রাজ্য শাসন করছে, কিন্তু ভরত সিংহাসনে কাকে বসিয়ে রাজ্য শাসন করছিল? রামচন্দ্রকে। রামচন্দ্র তো বনবাসে, তাহলে সিংহাসনে কাকে বসিয়ে রেখেছিল? সিংহাসনে কাকে বসিয়েছিল, কাকে রেখেছিল? পাদুকাকে। তাহলে রামচন্দ্রের পাদুকা যদি সিংহাসনে থাকে, রামচন্দ্র বনবাসে ঘুরে বেড়াচ্ছে, রামচন্দ্রের পাদুকা রয়েছে সিংহাসনে, তাহলে রাজ্যবাসী রামচন্দ্রকে কাছে না পেয়েও রামচন্দ্রের অস্তিত্ব অনুভব করছে কি না? কারণ সবাই ভাবছে কি, আমরা রামচন্দ্রের শাসনাধীন, রামচন্দ্রই আমাদের শাসন করছেন। কিন্তু আসলে শাসন কে করছিল? ভরত। তাহলে যদি ভরতের হাতে রাজ্যবাসীর কোনো ক্ষতি হয়, রাজ্যবাসীর যদি খারাপ কিছু হয়, তাহলে ভরত কার উপরে দায়টাকে ঠেলে দিতে পারবে? রামচন্দ্রের উপর। যে আমি কিছু করছি না, যা কিছু করছে দাদাই করছে, অথচ দাদাই নেই। তাহলে দাদার অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখা হয়েছে।
দাদার অস্তিত্বকে বাঁচিয়ে রাখলে, অর্থাৎ অতীতের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখলে, অর্থাৎ যা চলে গেছে তাকে যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে খারাপ কিছু ঘটলে, খারাপ কিছু হলে, খারাপ কিছু অঘটন ঘটে গেলে সব দায়টা আমি কার উপরে ঠেলে দিতে পারবো, দিয়ে নিজেকে বাঁচাতে পারবো। অতীতের ওপরে, ভূতের ওপরে, যার কোনো অস্তিত্ব নেই তার উপরে। কি বোঝা গেল? হ্যাঁ স্যার। যে বর্তমান সরকার মাঝে মাঝে পূর্ববর্তী সরকারের উপরে দায় ঠেলে কি না? হ্যাঁ স্যার। সে রাজ্য হোক আর কেন্দ্র হোক, আমরা এই মুহূর্তে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বিচার করব। বর্তমানে কখনো কখনো কোনো কোনো বড় সমস্যার দায় পূর্ববর্তী সরকারের উপরে ঠেলে দিত কি না, বা দেয় কি না, বলো? হ্যাঁ স্যার। যে বর্তমানে শাসকের আসনে সেও দিচ্ছে, আগামীতে যদি এই দলের সরকার না থাকে, পরবর্তী যদি কোনো নতুন দলের সরকার আসে, তাহলে এটাও 100% শিওর সেই দলের সরকার এসে কি বলবে, এই দলের সরকারের উপরে দায় ঠেলবে কি না? ঠেলবে, ঠেলবে, ঠেলবেই ঠেলবে। বলবে বিগত সরকার যত না শোষণ করেছে তোমাদের, তার থেকে এই সরকার তার থেকে কয়েক গুণ শোষণ করেছে। আবার এই সরকার বলবে যে বিগত সরকার কিন্তু তোমাদের নিঃশেষ করে দিয়ে গেছে, তার যে ঘাটতি সেটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি। পরবর্তী সরকার যে আসবে ক্ষমতায়, সেও বলবে বিগত যারা এসেছিল তারা এমনভাবে লুট করে গেছে, তার ঘাটতিটা আমরা বয়ে নিয়ে যাচ্ছি। বলবেই বলবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে। আর আমরা কি করব? আমরা শুনতেই থাকবো, শুনতেই থাকবো, শুনতেই থাকবো। কেন শুনতে থাকবো? কারণ আমরা নালিশ করব কাকে? যার উপরে দায় ঠেলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে নালিশ করার জায়গা আমাদের আছে কি? না স্যার। পূর্ববর্তী সরকারের উপরে দায় যদি কেউ ঠেলে দেয়, ঠেলে দিয়ে বলে যা কিছু করেছে তারাই করে গেছে, তোমাদের শেষ করে দিয়ে গেছে, তাহলে এটাই যদি বলতে থাকে, আমরা কোথায় বিচারটা পাবো? আমরা যার বিরুদ্ধে বিচার করব সেই পূর্ববর্তী সরকার, সে আছে না ভূত হয়ে গেছে? ভূত অস্তিত্ব নেই, ভূত বিলীন, অতীত। হ্যাঁ, তাহলে যে চলে যায় তার উপরে দায় ঠেলে দিলে, দায় চাপিয়ে দিলে নিজেকে খুব সহজে আড়াল করা যায়। এটা একটা ব্যাপার। সুন্দর সুন্দর নীতিগুলো তোমরা শিখছো, তোমরাও পরবর্তীতে প্রয়োগ করতে পারো। কীভাবে প্রয়োগ করবে তোমরাই জানো। যাই হোক, ভূতের ন্যায় ভূতুড়ে জেলখানার দারোগা, আর সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না। এই গোটা দেশ জুড়ে যে জেলখানাটা তৈরি করা হয়েছে, সেই জেলখানার চারদিকে একটা দেওয়াল আছে, তবে সেই দেওয়ালটা চোখে দেখা যায় কি? না স্যার। এই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না, মানে সংস্কারের ভূতটাকে কিন্তু চোখে দেখা যায় না, অথচ প্রত্যেকে আমরা সেই সংস্কারের ভূতটাকে মেনে নিয়েছি যে আছে, অথচ চোখে দেখা যায় না। আর চোখে দেখা যায় না বলেই সেই দেওয়ালটাকে ফুটো করে কী উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব এটা ভেবে পাওয়া যায় না। দাগ দাও, এই জন্য ভেবে পাওয়া যায় না, তে দাগ দাও, এই জন্য ভেবে পাওয়া যায় না। প্রশ্ন লেখো, কি ভেবে পাওয়া যায় না? ভেবে নাও, যে ঘরে বসে রয়েছো সেই ঘরের চারদিকে দরজা জানলা দেওয়াল আছে। আচ্ছা, দরজা জানলা দেওয়াল আছে বলেই যদি তোমাদেরকে বাইরের থেকে বন্ধ করে দিয়ে চলে যায়, তুমি কিন্তু বসে বসে প্ল্যান করবে, বেরোতে পারছি না, আচ্ছা এখানে দেওয়ালটা রয়েছে, এই দেওয়ালটা কীভাবে ভাঙবো, এখানে জানলাটা রয়েছে, এই জানলাটা কীভাবে ভাঙবো, ওই জানলার রডটাকে কীভাবে বাঁকাবো, কোন জায়গায় বেশি দুর্বল একটু বাজিয়ে বাজিয়ে দেখার চেষ্টা করব, দেখি তো এই দিক দিয়ে বেরোনো যাবে কি না, এদিকে বেশি না এদিকে বেশি শক্ত। কি দেওয়াল থাকলেই তো আমরা দেখতে পাবো, দেখতে পেলেই কিন্তু আমরা ফুটো করে বেরোনোর, ভেঙে বেরোনোর প্ল্যান করতে পারবো, ঠিক কি না? হ্যাঁ স্যার। কিন্তু যদি অদৃশ্য দেওয়াল থাকে, দেখাই যাচ্ছে না, তো তুমি বুঝতেই পারবে না কোন দিক দিয়ে বেরোবে। আর এরকমভাবে দীর্ঘকাল ধরে সংস্কারের অদৃশ্য দেয়ালে আমরা বন্দী হয়ে রয়েছি, আর সেই অন্ধবিশ্বাস, অন্ধ সংস্কারের কারণে যা কিন্তু চোখে দেখা যাচ্ছে না,
আমাদের বড়রাই কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে, হ্যাঁ এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে। তারা কিন্তু হাতে নাতে করিয়ে দেখাচ্ছে না যে এটা করলে এটা হয়। প্রত্যেকটা ধর্মীয় যে সংস্কার যেগুলো আমরা নিয়ে যাচ্ছি, সেই সমস্ত সংস্কারগুলো হাতে কলমে যাচাই করে কি আমাদের বড়রা আমাদেরকে দেখায়? কিন্তু আমাদেরকে বলে যে এটা করিস না, এটা এরকম হবে, এটা করিস না, এটা হবে, হ্যাঁ এরকম করিস না, ভগবান রাগ করবেন, ঠাকুর রাগ করবেন, পাপ দেবেন, ইত্যাদি ইত্যাদি, তোর খারাপ হয়ে যাবে, খারাপ হতে পারে, খারাপ করিয়ে দেবে, হাজার রকমের বলে। কি বলে না বলো? একটারও প্রমাণ কিন্তু দিতে পারে না। দেয় হাতে নাতে, সঙ্গে সঙ্গে বলে, না সঙ্গে সঙ্গে দিতে পারে না, কিন্তু এটা দেয় যে এখন তুই মানছিস না, এর ফল তুই এখন পাবি না, পরে পাবি, পরে টের পাবি। হ্যাঁ পরে হয়, কারণ কারোর জীবনে সুখ আনন্দ সবসময় থাকে না, আসবেই কষ্ট দুঃখ আঘাত। তখন কিন্তু বড়রাই আঙুল তুলে বলে, কি বলেছিলাম, এই যে ভগবানকে মানলি না, তার জন্য কিন্তু এরকম ঘটনাটা ঘটলো। তোমরা আজকালকার তোমরা কিন্তু এই প্রশ্ন করতেই পারো যে আমি এই যে ভগবানকে অমর্যাদা করছি, অবহেলা করছি, এই মুহূর্তে এখনই করছি, তার ফলটা এক্ষুনি পাইয়ে দাও তো। বড়দের কাছে জবাব আছে? না না। তারা কি বলবে? তুই চাইলে হবে নাকি? ভগবান অন্তর্যামী, উপরওয়ালা, সব দেখছেন উপর থেকে, দাঁড়া, টাইম দে, সময় পাবি, তার ফল ভোগ করবি। সাথে সাথে হয় না, সাথে সাথে হবে না তো। ঘুমিয়ে থাকলে স্বপ্নে ঠাকুর আসবে। ঘুমিয়ে থাকলে স্বপ্নে ঠাকুর আসবে? তুই ঘুমা। বুঝতে পারলাম না আমি কি বললি। মানে যখন ঘুমিয়ে থাকবে তখন স্বপ্নে ঠাকুর খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখায়। স্বপ্নে ঠাকুর এসে ভয় দেখায় যে তুই কেন আমাকে অসম্মান করেছিলি বল। ভয় দেখায়, স্বপ্নে ঠাকুর এসে ভয় দেখায়। তার মানে বুঝতে হবে তুমি ভগবানকে অবহেলা করে পরক্ষণে কিন্তু তুমি নিজেই অনুশোচনায় কাতর হয়েছো, তুমি কিন্তু নিজেই ভুগছো, আত্মদহনে ভুগছো। তখনই কিন্তু তোমার সেই দুর্বলতা থেকে কিন্তু স্বপ্ন হয়ে আসে ভগবান। মানে স্বপ্ন আমাদের দুর্বলতা থেকে কিন্তু স্বপ্নটা আসে, দুর্বলতা থেকে, ভাবতে 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 ভাবতে। যাই হোক, স্যার, কারণ কি কোনো জিনিসকে নিয়ে যদি আমরা যত বেশি ভাববো, সেটা আমাদের তত বেশি ওই তো আমাদের অ্যাবসেন্ট মাইন্ডে ওটা থেকে যায়, আস্তে আস্তে ঘুমের ঘোরে ওটা জেগে ওঠে আবার। তাহলে জেলখানার যে দেওয়াল, ওই দেওয়াল চোখে দেখা যায় না বলেই ওটাকে ফুটো করে কীভাবে বেরিয়ে যাওয়া সম্ভব বুঝতে পারা যায় না। যে জেলখানায়, এই জেলখানায় যে ঘানি ঘোরাতে হয়, নিরন্তর ঘানি ঘোরাতে হয়, ঘানিটা নিরন্তর মানে একটানা ঘোরাতে হয়। ঘানিকে ব্র্যাকেটে রাখো। ঘানি থেকে কি বের হয়? তেল বের করা হয়। হ্যাঁ, ঘানি থেকে তেল বের করা হয়, ঘানি থেকে নিংড়ে তেল বের করা হয়। কিন্তু এখানে ভূতগ্রস্ত রাজ্যে যে ঘানিটা রয়েছে, সেই ঘানি থেকে তেল বের করার জন্য ঘানি রাখা হয়নি। কি বের করার জন্য ঘানি রাখা হয়েছে? মানুষের তেজ। একবারে তেজটা। হ্যাঁ, যে লাফালাফি করবে, চিৎকার চেঁচামেচি করবে, তার তেজটাকে বের করে নেয়। আবার তেজটা বেরিয়ে গেলে মানুষ নিস্তেজ হয়ে যায়, ঠান্ডা। তাহলে যে নিরন্তর ঘানি ঘোরাতে হয়, সেই ঘানি থেকে এক ছটা আগে একটুও তেল বেরোয় না, যা হাটে বিকোতে পারে। ঘানি থেকে তেল বের হয়, সেই তেল আমরা হাটে বিক্রি করতে পারি, সেই টাকা দিয়ে আমরা ভালো কাজে লাগাতে পারি। তাহলে তেলটার একটা ভালো ব্যবহার করা হলো। কিন্তু এই জেলখানা থেকে যে ঘানি ঘোরে, সেই ঘানি থেকে তেল বের হয় না, যা হাটে বিকোতে পারে। হাটে বিকিয়ে মানুষের, এই রাজ্যের মানুষের ভালো কাজে লাগতে পারে বা উপকারে লাগতে পারে। এখানে মানুষের তেজ বের করা হয়, বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ। তার মানে এখানে ঘানিটা কিসের প্রতীক? না, শাস্তির যন্ত্র। আর সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায়, লাফালাফি করা, চিৎকার চেঁচামেচি করার ক্ষমতা হারিয়ে যায়। আর তাতে করে যখন মানুষ ঠান্ডা হয়ে যায়, আর কেউ প্রতিবাদ করে না, ভূতের রাজত্বে আর কিচ্ছু না থাক, মানে কিছুই নেই, অনেক কিছুর অভাব আছে। কি কি নেই? অন্ন, বস্ত্র, স্বাস্থ্য। অন্ন হোক, বস্ত্র হোক, স্বাস্থ্য হোক, কিছুই না থাকুক, কি বজায় রয়েছে? তেজ বের করলে কি বজায় থাকে? তেজ বেরিয়ে গেলে শান্তি বজায় রয়েছে। ব্র্যাকেটে রাখো, অন্ন, বস্ত্র, স্বাস্থ্য, শান্তি, এগুলোকে ব্র্যাকেটে রাখো। আর আগে লাইনটা দাগ দাও, তাতে করে ভূতের রাজত্বে আর কিচ্ছুই না থাক, দাগ দাও।
প্রশ্ন লেখো, ভূতের রাজত্বে কি কি থাকে না? ভূতের রাজত্বে কিচ্ছুই না থাক মানে ভূতের রাজত্বে কি কি থাকে না? কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে, এটা দাগ দাও, কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে। প্রশ্ন লেখো, শান্তির কি দৃষ্টান্ত দেওয়া হয়েছে? উদাহরণ, শান্তির কি দৃষ্টান্ত দেওয়া হয়েছে? হ্যাঁ, এই রাজ্যে কত শান্তি বজায় রয়েছে তার একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে অন্য সব দেশে যদি ভূতের বাড়াবাড়ি হয় তাহলে অস্থির হয়ে মানুষ ওঝার খোঁজ করে। ওঝাকে ব্র্যাকেটে রাখো। তাহলে ভারতবর্ষের আশেপাশে অন্যান্য যে সমস্ত দেশ আছে সেখানে যদি ভূতের বাড়াবাড়ি হয়, ভূতের মানে সংস্কারের ভূত, সেই ভূতের বাড়াবাড়ি হয় তাহলে মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে। তাহলে ওঝা মানে কাকে কাকে খোঁজ করে? ওঝা মানে কিসের প্রতীক? বিজ্ঞানীদের, বিজ্ঞান সচেতন মানুষকে খোঁজ করে যে এসে সংস্কারের ভূতটাকে ছাড়াবে। তার মানে আশেপাশের রাজ্যগুলোর, আশেপাশের দেশগুলোর সংস্কারের ভূতকে বাসা বাঁধার সুযোগই দেয় না, সেখানে সবাই মিলে জড়ো হয়ে ওঝার খোঁজ করে। আর এখানে এই রাজ্যে মানে এই দেশে ভূতগ্রস্ত রাজ্যে এখানে সেই চিন্তাই নেই, কারণ যে ভূত ছাড়াবে সেই বিজ্ঞানী বেশিরভাগই সংস্কারের ভূতে ও আচ্ছন্ন হয়ে রয়েছে। এদিকে বলছে সচেতন হতে হবে, সজাগ হতে হবে, বিজ্ঞান সেবায় নিজেকে উজাড় করে দিতে হবে, যুক্তি দিয়ে কথা বলতে হবে। এদিকে দিনের শেষে ঘরে এসে সেই কী করছে? ভূত চতুর্দশী পালন করছে। ভূতের ভয় সেই নিজেই পাচ্ছে। লাইনটা দাগ দাও, এখানে সে চিন্তাই নেই। প্রশ্ন লেখো, কোথায় কোন চিন্তা নেই? তাহলে ভূতগ্রস্ত রাজ্যে ওঝাকে অস্থির ওর হয়ে খোঁজার কোনো চিন্তাই নেই, তার কারণ ওঝাকে তো পাওয়াই যাবে না। কি বললেন? লাইনটা বললাম, কোথায় কোন চিন্তা নেই, কারণ ওঝাকেই তো এখানে আগে ভাগে ভূতে পেয়েছে, মানে বিজ্ঞানীকেই, বিজ্ঞান সচেতন মানুষকেই আগে ভাগে ভূতে পেয়েছে, মানে তারাই নিজেরাই সংস্কারের ভূতে আচ্ছন্ন। তো বলে তারা যখন বলছে যে ভূত তাড়াও, জানলা দিয়ে ভূত তাড়াচ্ছে কিন্তু দরজা খুলে রেখে দিয়েছে, তাহলে ভূত ঘুরে ফিরে আবার দরজা দিয়ে ঘরে ঢুকে যাবে। যাই হোক, এই পর্যন্ত থাকবে। লাইন ধরে ব্যাখ্যা করলাম, যে লাইনগুলো দাগ দিলাম সেখান থেকে প্রশ্ন দিলাম, প্রশ্নগুলোর উত্তর লিখে নিও, লিখে রাখো। আর একদিনে বাকিটা শেষ হবে কি? ঠিক আছে? সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট স্যার। শুভরাত্রি।